অঞ্জনা আপার সাথে আমার যে স্মৃতি, যে আজকে আমার মতন একজন ক্ষুদ্র মানুষ এই অঞ্জনা আপাদের সান্নিধ্যে আমি কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনও করেছিলাম। কিন্তু তিনি এমন একজন মানুষ ছিল যে ওনার সঙ্গে যদি কেউ 5 মিনিট আগে খারাপ ব্যবহার করেন বা উনি কষ্ট পায় 10 মিনিট পরে তিনি ভুলে যেতেন। একজন অঞ্জনা আপা শুধু একজন অভিনেত্রী না। আমি আসলে আমার তো ইন্ডাস্ট্রি মানে পা দেওয়া হচ্ছে 14 থেকে 14 আমার মুভি রিলিজের পর থেকেই দিদির সাথে আমার অ্যাকচুয়ালি আমার সখ্যতা হয়েছে যে তার সামনে যে তার সাথে একটা ভালো রিলেশন হয়। তখন থেকে আমি দিদিকে মানে সেভাবে ভালোবেসি। 14 থেকে আমার এই 10 বছরের যে জার্নি, আসলে এত দেখা, এত প্রোগ্রাম, এত আমাদের স্মৃতি, দিন নাই রাত নাই, আমাদের এমন কোনো মানে সব রকম সব কিছুতে দিদির সাথে আমরা শেয়ার করতাম। এবং আমাদের বললাম না, বারবার বলতাম আমাদের কোনো ভুল হলে বা কোনো কিছু হলে সে ফোন করে চার্জ করতো, ঝগড়া করতো, বকা দিত। আমি বললাম, আপা পিকনিকে যাবা না? বলে যাইতে হবে, আমি তো উঠতে পারি না। বা আপা তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবা। বলে ঠিক আছে, তাহলে আমরা কীভাবে যাবো, কয়টা রওনা দেবো, সব প্ল্যান করলাম। তারপরে আমি স্যুপ নিয়ে গেলাম। বাসায় কেউ নাই। পরে যে আরিফ ছিল ড্রাইভার, আমি বললাম আমাকে দে, কোথায় কী করবো। ও আমাকে দিল, আমি স্যুপ খাইলাম। আপা পুরো স্যুপটা খেয়ে বললো কি অনেক শান্তি পেলাম। আমি আপা ভাল লাগছে? বলকে হ্যাঁ খুব ভাল লাগছে স্যুপ। আমি তো আরেকটা বানাই দিই তোমাকে। বলে না দরকার নেই। তো আমি যাব শুনে তার বিছানার পাশে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে বুয়া চলে যাবে। বুয়াকে বললো কি একটা চামচ, একটা বাটি, একটা বোতল পানি রেখে যাও। পানি রেখে গেছে। আমি বললাম যে বলকে বসো, মিষ্টি খাও। আমি কি মিষ্টি দিয়ে কী হবে, তোমার কালকে আমি ডাক্তার কাছে নিয়ে তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি করবো। আমি ছোটোবেলার থেকে। আর আজকে সারাটা দিন বা সন্ধ্যার পর থেকে আমি হসপিটালে থাকা অবস্থায় এখানকার যারা চিকিৎসকরা আছেন বা নার্সরা আছেন, তারা একটা কথা, সবার মুখে একটা কথা ছিল যে এখানে প্রচুর রুগী দেখতে আসতেন তিনি, প্রচুর রুগী, এমনকি ড্রাইভার, কারো বাসার কাজের মানুষ, এরকম পেশেন্টও নাকি অঞ্জনা আপা দেখতে আসতেন। তো অঞ্জনা আপা চলে গেছে, যে মানুষটি সব কিছুর ঊর্ধ্বে, যে কোনো দাওয়াত, যে কোনো আনুষ্ঠানিকতা, যে কোনো মানুষের পাশে থাকতেন, আজকে সেই মানুষটির আমরা হারালাম। তো এর ছাড়া আর কিছু বলার নেই আসলে। তো আমরা সবাই বাসার দিকেই যাচ্ছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম যে আপু আর আমাদের মাঝে নেই। তো শুনেই আবার ব্যাক করে আসলাম। আসলে এখন মানে ভিতর থেকে আর আওয়াজ বেরোচ্ছে না। আপু এত কাছের একজন মানুষ ছিল, তিনি দাবি করে এমনভাবে কথা বলতো যে আসলে মেবি আমারই বড় বোন। উনি সবসময় এমন দাবি করতো, ধরেন যে তার বার্থডেতে আমরা নর্মাল উইশ করতে পারতাম না। আপু বলতো যে তোমার মন থেকে যেরকম আসে সেভাবে আমাকে নিয়ে লিখবে। তো আপুর জন্য খুব সুন্দর করে চিন্তা ভাবনা করে মানে স্ট্যাটাস দিতাম। আপু তখন খুশি হয়ে ফোন দিত যে এত সুন্দর করে আমাকে নিয়ে লিখলে আমার মনটা ভরে গেছে। বা আমাদের কারোর বার্থডে হলে আপু রাতের মানে একদম 12টা 1 মিনিটেই আপু কল করতো, উইশ করতো, বার্থডে উইশ করতো। মানে এই জিনিসগুলো না অদ্ভুত একটা ফিলিংস। কষ্ট লাগছে যে নেক্সট ইয়ার থেকে আপু আর এভাবে আমাদেরকে উইশ করতে পারবে না। এর সাথে স্মৃতি কী বলবো, সে ইলেকশনের আগে সে সবসময় তো চেষ্টা করতো আমাদের কমিটিতে থাকার, এবং আমরা সবসময় তো কিন্তু তাকে ভোট দিয়ে আমরা সবাই এতটাই ভালোবাসতাম। দিদি কিন্তু ব্যাক টু ব্যাক সবসময় সে ছিল। এইবার একটা আনফর্চুনেটলি দিদি কোনো কারণে আসতে পারেনি। বাট জয় তো মানে আমরা তো দিদিকে অবশ্যই কী বলবো, দিদি আমরা কিন্তু কখনোই মানে সে অধিকার খাটাইতো যে আমরা জানি তোমাদের কাছে ভোট চাবো না, তোমরা তো ভোট দিবে। আর দিদি অ্যাকচুয়ালি আমাদের বললাম না, ঘরের মানুষ ছিল। আসলে দাফনের যে বিষয়টি আমাদের তাদের পরিবার সহ আলোচনা হচ্ছে যে আমরা আসলে দাফনটি কোথায় করাবো। আমরা বেশ কয়েকটি জায়গা নিয়েই ভাবছি। আর যেহেতু উনি একজন কিংবদন্তি, আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে বনানী কবরস্থান। আর আমাদের দাফনের বিষয়টি আমাদের যিনি সম্মানিত প্রেসিডেন্ট আছেন মিশা সদাগর ভাই, তিনি আসবেন। আমরা মোটামুটি প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু শীতের সময় প্রচুর কুয়াশা থাকে, দীর্ঘদিনের ওনার পথ চলা সহকর্মীরা আছেন, অনেকে আসবেন শ্রদ্ধা জানাতে। সেক্ষেত্রে বাদ জোহর একটা টার্গেট করেছি, হয়তোবা আমাদের প্রেসিডেন্ট মহোদয় এসে সেই ঘোষণাটি আপনাদেরকে দিবে।